ধন্যবাদ সবাইকে। আমরা আজকে দেখব, প্রিভিয়াসলি আমরা নেটওয়ার্ক নিয়ে মোটামুটি কিছু দূর এগিয়েছি। সো আজকে আমরা অন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু দেখব, যেটি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক স্ট্রাকচার এবং নেটওয়ার্কিং সম্পর্কে বোঝার জন্য খুবই হেল্পফুল। সেটাকে আমরা বলবো ওএসআই মডেল। আমরা অনেকে হয়তো বা শুনে থাকবো যে ওএসআই মডেল, ওএসআই ওএসআই মডেল। ওএসআই মডেল বলতে কি বোঝায় আমরা দেখব ধীরে ধীরে। ওএসআই মডেলগুলোতে কি রয়েছে, কি জন্য ওএসআই মডেল দরকার। তো প্রথমেই আমরা একটা জিনিস বুঝি যে কেন ওএসআই মডেল মিনস ওপেন। আমরা ফুল মিনিংটা যদি দেখি, ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। এটা থেকে আসছে ওএসআই। ওএসআই মডেলটা প্রথম ইন্ট্রোডিউস করে নেটওয়ার্কে বা এই যে আমাদের এই টেকনোলজি ওয়ার্ল্ডে ওএসআই মডেলটাকে প্রথম ইন্ট্রোডিউস করে হচ্ছে আইএসও। আমরা আরেকটা জাস্ট দেখবেন আপনারা, মজার বিষয় হচ্ছে জাস্ট আইএসও, ওএসআই, আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, আইএসও স্ট্যান্ডার্ডাইজেশন। তো একটু কথা বলে নিই যে কেন দরকার হলো আমাদের ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড, কেন দরকার। যে কোনো কিছু করতে গেলে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে কেন প্রায়োরিটি দেই, বা এই স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশনগুলো অ্যাকচুয়ালি কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করবে। আমার দরকার হয়েছে, আমার মনে হচ্ছে এইভাবে করলে ভালো হবে, সো আমি এইভাবে করব, আমার স্বাধীনতা থাকা দরকার। আরেকজনের আপনার ভালো লাগছে এইভাবে করতে কাজটা, সেটা আপনার একটা স্বাধীনতা থাকবে। বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশনের কথাটা কেন আসবে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কথাটা আসে যখন কোনো একটা জিনিসকে আমি মার্কেটে ইন্ট্রোডিউস করব, সেটা যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করে তারপর সেটাকে ইন্ট্রোডিউস করতে হয়। কারণ হচ্ছে আমি যখন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করে মার্কেটটাকে দখল করব, তখন সেই মার্কেটে অন্য কেউ ইন্ট্রোডিউস হতে পারবে না, অথবা সে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসলে, অর্থাৎ সেখানে একটি কথা চলে আসে যে মনোপলি কথাটা চলে আসে বিজনেসের ক্ষেত্রে, এবং সেটা মনোপলি এবং প্রোপ্রাইটারি কথাটা চলে আসে। প্রোপ্রাইটারি, আপনারা দেখবেন যে কোনো একটা টেকনোলজি প্রোপ্রাইটারি বলতে তার সত্ত্বাধিকারী থাকবে। কোনো একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করে সেটাকে প্রোপ্রাইটারি করা যায়, বাট আমরা ফর দি ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য আমরা যখন কোনো টেকনোলজি ডেভেলপ করা হয়, তখন সেটাকে অবশ্যই চেষ্টা করা হয় যাতে সেটা কোনো নন স্ট্যান্ডার্ড কোনো জিনিস না হয়। এটা বিজনেস পার্সপেক্টিভ থেকে যেমন জরুরি, তার চাইতেও জরুরি হচ্ছে যে একটা সিস্টেম যখন একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসা হবে, একটা স্ট্যান্ডার্ড থাকবে, সেট স্ট্যান্ডার্ড থাকবে, তখন সেটাতে গবেষণা করার জন্য রিসার্চ করে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটাকে, যেহেতু সেটা একটা সেট, কোনো একটা কিছু সেট করা। সো আমরা দেখবো ওএসআই মডেলটা কি। নেটওয়ার্কিংয়ের জগতে ওএসআই মডেল ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এবং আমাদেরকে এটা সম্পর্কে বুঝতে হবে ডিটেলস। আমরা আস্তে আস্তে দেখবো জিনিসটা কি। আর অ্যাপ্লিকেশান এবং সফটওয়্যার কম্বিনেশন কন্ট্রোলড বাই ওয়ান ভেন্ডর, এটা একটা ব্যাপার যে যখন একটা একটা নন স্ট্যান্ডার্ড জিনিস থাকবে, তখন অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার সব কিছু একটা ভেন্ডর দিয়ে কন্ট্রোল করা হবে। প্রোপ্রাইটারি কথাটা তো আসছে। আর সো এবং একজন, তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা ডিভাইস তৈরি করা হলো, এটা একটা ডিভাইস, এখানে আরেকটা ডিভাইস। যখন জিনিসগুলো নন স্ট্যান্ডার্ড হবে, ডিফারেন্ট টেকনোলজি, এটা ডিফারেন্ট টেকনোলজি বাট পারপাস সেম, টেকনোলজি বাট সেম পারপাস। সো তারপরেও টেকনোলজি সেম পারপাস, বাট দে ক্যান নট কমিউনিকেট ইচ আদার। তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে না, বিকজ তারা একজন আরেকজনকে চেনে না, অ্যাকচুয়ালি বুঝে না যে ও কীভাবে কথা বলবে, আমি কীভাবে কথা বলবো, এটা সে বুঝতে পারে না নিজেদের মধ্যে, যার ফলে এটার নিজেরা অ্যাকচুয়ালি কমিউনিকেট করে বোঝা সম্ভব হয়ে ওঠে না।
সো আমরা দেখব যে আমাদের অ্যাকচুয়ালি আরও কী কী ইস্যু রয়েছে। সো স্ট্যান্ডার্ড বেসড মডেল যখন আসবে আমরা কি দেখতে পারি যে স্ট্যান্ডার্ড বেসড মডেল যখন আসবে, স্ট্যান্ডার্ড বেসড যদি হয়তো আমাদের জিনিসগুলো যদি স্ট্যান্ডার্ড বেসড হয়, স্ট্যান্ডার্ড বেসড হলে কি হবে, স্ট্যান্ডার্ড বেসড হলে সেখানে মাল্টি ভেন্ডর সাপোর্ট থাকবে, মাল্টি ভেন্ডর কথাটা চলে আসবে তখন, মাল্টি ভেন্ডর সফটওয়্যার প্লাস অ্যাপ্লিকেশনস এগুলো থাকবে, অ্যাপস থাকবে। আর সেকেন্ড হচ্ছে যে অপারেবিলিটি কথাটা চলে আসবে, অপারেবিলিটি, দ্যাট ইজ ইন্টার ভেন্ডর। এখানে ইন্টেলের একটা ডিভাইস রয়েছে, ইন্টেল ম্যানুফ্যাকচার্ড বাই ইন্টেল, এখানে হয়তো বা IBM এর একটা ডিভাইস রয়েছে, বাট দুটো নিজেদের মধ্যে কথা বলতে পারবে, এরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবে ইনফরমেশন। সো ইন্টার ভেন্ডর অপারেবিলিটি জিনিসটা পাওয়া যাবে যদি আমরা একটা স্ট্যান্ডার্ডের মধ্য থেকে জিনিসটাকে ডেভেলপ করা হয়। সো আমরা দেখি যে OSI মডেলে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। OSI মডেলে আমরা দেখব যে OSI মডেলটা কি ডিটেলস যদি আমরা চিন্তা করি, OSI মডেলটা অ্যাকচুয়ালি OSI এর মধ্যে আমরা দেখব যে APS সহজে মনে রাখার জন্য APS TNDP, এটাকে আপনারা চিন্তা করতে পারেন, একটা অনেকে এইভাবে মনে রাখে যে all people seem to need data processing ঠিক আছে, এটা সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি এখানে যে যে জিনিসটা মিন করছে সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন, then P for presentation, S for session, and T for transport, N for network, and data or D for data link, and P for physical। এই 7টা লেয়ার রয়েছে, আপনারা দেখবেন 1 2 3, অ্যাকচুয়ালি এটা উপর থেকে হবে, এখানে অ্যাপ্লিকেশন লেয়ারটা যদিও প্রথমে লেখা, বাট আমাদের লেয়ারগুলো শুরু হবে নিচে থেকে 1 2 3 4 5 6 7, যেটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে ফিজিক্যাল লেয়ার। প্রথমতই ফিজিক্যাল কানেক্টিভিটি এর দিকে নজর দিতে হবে, ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না। সো ফিজিক্যাল লেয়ারটা বেশ ইম্পর্টেন্ট, ফিজিক্যাল লেয়ারটা আমরা দেখব। ফিজিক্যাল লেয়ারটা বলতে আমরা প্রত্যেকটা লেয়ারেরই ডিটেলস আলোচনা এখানে দেখব। ফিজিক্যাল লেয়ার 1 নাম্বার, তারপর ডাটা লিঙ্ক লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার, তারপর ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ার ফাইনালি। সো আমরা ধীরে ধীরে আগাই, প্রতিটা লেয়ারের ডিটেলস আলোচনা আমরা এখানে দেখব যে OSI মডেলটা অ্যাকচুয়ালি সুবিধাটা কি। এটা হচ্ছে দিজ আর দ্য বেনিফিটস, OSI মডেলের বেনিফিটসগুলো কী কী, যে এটা রিডিউসেস কমপ্লেক্সিটি, আমরা এখানে দেখতে পাচ্ছি রিডিউসেস কমপ্লেক্সিটি, স্ট্যান্ডার্ডাইজেস ইন্টারফেস যতগুলো ইন্টারফেস থাকবে সবগুলোর একটা স্ট্যান্ডার্ড সে দিবে, facilitates modular engineering, ensures interoperable technology, accelerates evolution, simplifies teaching and learning। এখানে প্রতিটা জিনিসই আমরা মানে বুঝতে পারছি যে সহজ করে, দুর্বোধ্যতা দূর করে, তারপরে স্ট্যান্ডার্ডাইজ ইন্টারফেস, একটা স্ট্যান্ডার্ড বা একটা আদর্শ দাঁড় করিয়ে দিলে সেটা অনুযায়ী ইন্টারফেসগুলো তৈরি করা যায়। ফেসিলিটেটস মডিউলার ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় যে পার্ট বাই পার্ট একটা বিল্ডিং আমি তৈরি করব, সেখানে 1 বাই 1 এখানে যে কী কাজ করব সেগুলোকে যদি আমি সেপারেট করে দেওয়া এবং সেপারেট টিম থাকবে যে এরা হচ্ছে এখানে পাইলিং করবে, এরা হচ্ছে এখানে ইট বালি সিমেন্ট একসাথে করে কংক্রিট তৈরি করবে, এরা হচ্ছে রাজমিস্ত্রি
অর্থাৎ কেউ হয়তো বা ডোর নির্মাণ করবে, আর কেউ হয়তো বা যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের কাজগুলো করবে। সো এখানে মডিউলার কথাটা চলে আসতেছে। মডিউলার ইঞ্জিনিয়ারিংটা থাকলে তখন দেখা যায় যে যার যার কাজগুলোকে নিজেরা ফলো আপ করে এবং ফাস্টার করতে পারে। আর এক্সিলারেটস ইভলিউশন, একটা সেট স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে দিলে পৃথিবী গোটা বিশ্ব সেটার পিছনে ওই সেট স্ট্যান্ডার্ডটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক ইজি হয়। টিচিং অ্যান্ড লার্নিংটা অনেক ইজি হয় যেহেতু একটা সেট স্ট্যান্ডার্ড দাঁড় করানো আছে। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল। এখানে আমরা নিচ থেকে 1 2 3 4 5 6 7 দেখবো, বাট অ্যাকচুয়ালি আমরা মনে রাখার জন্য এপিএস টিএনডিপি এভাবে আমরা মনে রাখবো। সো আমরা 1 বাই 1 লেয়ারগুলোকে দেখি যে 7টা লেয়ারের মধ্যে সবচেয়ে নিচের লেয়ার বা সবচেয়ে প্রথম লেয়ারটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করি যে একটি বিল্ডিং 10 তলা বা 7 তলা একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করতে পারি, সেই 7 তলা বিল্ডিংটাকে যদি আমরা নিচ তলাটাকে ভেঙে ফেলি তাহলে উপরের কোনো তলারই অস্তিত্ব থাকবে না। এখানে জাস্ট লাইক দ্যাট আমরা এখানে নিচের যে ফিজিক্যাল লেয়ারটাকে আমরা যদি এটাকে আমাদের চিন্তা করতে হবে দিস ইজ দ্য ফাউন্ডেশন। দিস ইজ দ্য ফাউন্ডেশন লেয়ার। এই ফাউন্ডেশন যদি আপনি ভেঙে দেন তাহলে আমরা উপরের কোনো লেয়ারকে আর চিন্তা করতে পারবো না। এটা হচ্ছে বেস। এই বেস হচ্ছে ফিজিক্যাল লেয়ার। আর ফিজিক্যাল লেয়ার অ্যাকচুয়ালি কি মিন করে যে এখানে আমরা দুটা আমরা দেখি যে ল্যান কেবল দিয়ে এখানে একটা সুইচ আছে। এই সুইচের সাথে আমরা একটা পিসিকে কানেক্ট করতেছি। সেই পিসিটা অ্যাকচুয়ালি কি ল্যান কেবল দিয়ে কানেক্টেড। ল্যান কেবল, এই দিস ইজ দ্য ল্যান কেবল। এই ল্যান কেবলটাকে আমরা বলছি যে ফিজিক্যাল লিঙ্ক। দিস ইজ ফিজিক্যাল লিঙ্ক। সো এখানে যে ব্যাপারটা যে সেটা হচ্ছে যে ফিজিক্যাল কানেক্টিভিটি এনশিওর করাই হচ্ছে ফিজিক্যাল লিঙ্ক। তার নামের সাথে তার যথেষ্ট মিল রয়েছে। এখানে বাইনারি ট্রান্সমিশন, আমরা জানি যে তারের মধ্য দিয়ে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যাবে, এটার মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আর কিছুই না, জাস্ট কিছু বিট। আমরা এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে বাইনারি ট্রান্সমিশন বা বিট হিসেবে চিন্তা করতে পারি। ডিফাইন্স দ্য ইলেকট্রিক্যাল, mechanical, procedural and functional specifications for activating, maintaining and deactivating the physical link. ফিজিক্যাল লিঙ্কটা ঠিক রাখার জন্য, অর্থাৎ এই ফিজিক্যাল কানেক্টিভিটি ঠিক রাখার জন্য এখানে যা যা করা হবে সেটাই হচ্ছে ফিজিক্যাল লিঙ্কের কাজ। এটা হচ্ছে একটা কেবল, এই কেবল দ্বারা কম্পিউটার যুক্ত। সেই কম্পিউটার এটাকে আমরা কি বলতেছি? ফিজিক্যাল লিঙ্ক বলতেছি। এটা মূলত একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস হবে এবং আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের বা দূরে নেটওয়ার্ক ক্লাউডে যদি কোনো ইনফরমেশন পাঠাই সেটা মূলত এখানে বিটস ইনফরমেশনটা পাস হবে। ফিজিক্যাল বিটস যাবে এখানে ইলেকট্রিক্যাল। সো ফিজিক্যাল লিঙ্ক আমরা অল্প কথাই বুঝলাম। ফিজিক্যাল লিঙ্কের পরে চলে আসছে ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে মূলত ফিজিক্যাল লিঙ্কের পরে, ফিজিক্যাল লিঙ্ক যখন ঠিক থাকবে তখন আপনার কথা আসছে ডেটা লিঙ্ক লেয়ারের বিষয়ে। ডেটা লিঙ্ক লেয়ারটা তারপরে রেসপন্সিবল আফটার দিস, অর্থাৎ ফাউন্ডেশন ওকে, এখন ডেটা লিঙ্ক লেয়ার কাজ করতে পারবে। ডেটা লিঙ্ক লেয়ারটা জাস্ট কাজ করে ফিজিক্যাল লেয়ারে, আমরা দেখেছিলাম যে এখানে বিট লেভেলে কাজ করে, বিট নিয়ে। তারপরে এই ডেটাগুলোকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি চিন্তা করি যে আমরা একটা মেশিন ডেটা রিসিভ করছে, এটা আমরা সামনে আরও দেখব। সো আপাতত জাস্ট ডেটা লিঙ্ক লেয়ারের কাজটা দেখি। ডিফাইন্স হাউ ডেটা ইজ formatted and for transmission and how access to the network is controlled. Provides error detection. এই যে ফিজিক্যাল লিঙ্ক, অর্থাৎ একটা বহু দূরের পথ পাড়ি দিয়ে যে ডেটাটা আপনার কম্পিউটারে, এটা জাস্ট একটা পিসি চিন্তা করলে বা নেটওয়ার্ক চিন্তা করলে সেখানে এসে যখন কানেক্ট হবে, সেখানে ডেটাটা পৌঁছে, তখন তার মধ্যে অনেক এরর থাকার সম্ভাবনা থাকে। রাস্তাঘাটে অনেক পরিবেশ দূষণের ফলে বা নেটওয়ার্ক সিগন্যালটা যেটা আমরা চিন্তা করতে পারি স্বাভাবিকভাবে বোঝার জন্য, সেই এররটাকে আমরা দূর করব। এই জন্য এখানে একটা এরর ডিটেকশন কথা চলে আসে। এরর ডিটেকশন আরও হয় সামনের লেয়ারগুলোতে, বাট এখানে সেটাকে খুব গুরুত্বের সহিত দেখা হয়। দেন ডিফাইন্স হাউ ডেটা ইজ ফরম্যাটেড। এইটা মূলত বিটকে একটা ফ্রেমে কনভার্ট করে, অনেকগুলো বিট নিয়ে একটা ফ্রেম গঠিত হয়। সিমিলারলি এই লেভেলটা এদিক থেকে সাপোর্ট পাচ্ছে, একে সাপোর্ট দিচ্ছে, অথবা এই ফিজিক্যাল লিঙ্ক থেকে ফিজিক্যাল লেয়ার থেকে ডাটা নিয়ে প্রসেস করে সে নেটওয়ার্ক লেয়ারে পাঠাচ্ছে। প্রতিটা লেয়ারই এভাবে কাজ করে, যার উপরের লেয়ার বা নিচের লেয়ারকে সে সাপোর্ট দেয়। অ্যাপ্লিকেশন থেকে প্রেজেন্টেশন, তারপর সেশন, তারপর ট্রান্সপোর্ট, তারপর
নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল, এভাবে সে অন্য নেটওয়ার্কে চলে যাবে। অথবা যখন সে রিসিভ করবে তখন ফিজিক্যাল লিঙ্ক আগে রিসিভ করবে, যেহেতু তারের মধ্য দিয়ে ইনফরমেশনটা আসবে, তারপরে সে উপর দিকে পাঠাবে। আমাদের মূল কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা কম্পিউটারে বসে যে কাজগুলো দেখি সেগুলো হচ্ছে সবই অ্যাপ্লিকেশন। সো এখানে একটা কথা বলে রাখা দরকার, যে আমরা যে মডেলটা দেখে এসেছি সেই মডেলের মধ্যে আমরা এই যে প্রথম তিনটা লেয়ার আমরা দেখতেছি, যে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, ফিজিক্যাল সেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার বলতে বোঝায়, ধরেন আপনি এমএস ওয়ার্ডে কাজ করতেছেন, এমএস ওয়ার্ড যে একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারে কাজ করছে। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। আমরা শুধু অ্যাপ্লিকেশন লেয়ারটাকেই দেখি, সরাসরি চোখে দেখি, অন্য লেয়ারগুলোকে আমরা দৃষ্টিগোচর করি না বা বুঝতে পারি না, বাট ব্যাক ইন্ডে কাজ হয়। তারপর অ্যাপ্লিকেশন লেয়ারের যে কাজটা রেডি করবে সেটাকে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার কাজ করবে। সেশন লেয়ার আমরা সামনে দেখব ডিটেলস প্রতিটা লেয়ার, বাট এই তিনটা লেয়ার মূলত কাজ করে। এই তিনটা লেয়ার হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম, অর্থাৎ এক্সপি और विंडोज 7 और विस्ता और लिनक्स और मैक, যে কোনো অপারেটিং সিস্টেম আমরা ইউজ করছি, সেই অপারেটিং সিস্টেম দিজ আর রেসপন্সিবল ফর ওএস, এটা অপারেটিং সিস্টেম রেসপন্সিবল। আর আপনার নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক ট্রান্সপোর্ট লেয়ারটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেয়ার। আর এই তিনটা লেয়ার, নিচে তিনটা লেয়ার হচ্ছে, এটা তো তারের মধ্য দিয়ে যায়, এটা সুইচের মধ্যে থাকে, এটা রাউটারের মধ্যে থাকে, এটা হচ্ছে নেটওয়ার্ক রেসপন্সিবিলিটি, ফুল নেটওয়ার্ক যে স্ট্রাকচার তার। বাট উপরে তিনটা লেয়ার মূলত এটা আমাদের অপারেটিং সিস্টেম এই তিনটা লেয়ার নিয়ে কাজ করে। সেই তিনটা লেয়ারকে আমরা অপারেটিং সিস্টেমের হাতে ছেড়ে দিতে পারি ইচ্ছে করলে। যাই হোক, আমরা ডেটা লিঙ্ক লেয়ার নিয়ে কথা বলছিলাম। ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে ডিফাইন্স হাউ ডেটা ইজ ফরম্যাটেড, ডেটাকে ফরম্যাট করে, ডেটাকে যদি উপর থেকে চিন্তা করি যে আমরা কোনো ডেটা পাঠাবো এদিক দিয়ে, এই রোড দিয়ে পাঠাবো, তখন সে ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেম আসার পরে সেটাকে বিটে কনভার্ট করবে, বিটে কনভার্ট করে ফিজিক্যাল লেয়ারে বিট হিসেবে পাঠিয়ে দেবে। অথবা যদি আমরা এদিক থেকে ডেটা রিসিভ করছি চিন্তা করি, তাহলে সে ফিজিক্যাল লেয়ার থেকে বিট নেবে, নিয়ে সেটাকে ফ্রেমে কনভার্ট করবে, পাশাপাশি এরর চেক করবে। আর হচ্ছে এখানে পরের লেয়ারটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আমরা এটাকে চিন্তা করেছিলাম সুইচ হিসেবে, সুইচের রেসপন্সিবিলিটি নেটওয়ার্ক লেয়ারকে সার্ভ করে হচ্ছে রাউটার, অর্থাৎ রাউটারকে আমরা লেয়ার 3 ডিভাইস বলতে পারি, আর সুইচকে লেয়ার 2 ডিভাইস বলি। ফিজিক্যাল লিঙ্ক বা কেবল হচ্ছে লেয়ার 1 ডিভাইস। সো রাউটারের কাজ হচ্ছে যে রুটস, ডেটা প্যাকেটস কোন রুটে যাবে সেটাকে সে রাউটিং করে, সিলেক্টস বেস্ট পাথ টু ডেলিভার ডেটা যাওয়ার জন্য যে সবচেয়ে উৎকৃষ্ট বা সর্বোৎকৃষ্ট পাথ যেটা, সেটাকে সে এনশিওর করছে। প্রোভাইডস লজিক্যাল অ্যাড্রেসিং অ্যান্ড পাথ সিলেকশন। লজিক্যাল অ্যাড্রেসিং বলতে বোঝাচ্ছে এখানে আইপি অ্যাড্রেস। রাউটার মূলত নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, মূলত আইপি অ্যাড্রেসটা থাকে। সো আইপি অ্যাড্রেস ধরে সে কোথায় ঠিকানা কী হবে, আমি একটা প্যাকেট পাঠাবো, সেটা ঠিকানাটা কী হবে এবং সেটা কোন রুট দিয়ে যাবে সেটা নির্ধারণ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আর পাশাপাশি ট্রান্সপোর্ট লেয়ার আমরা দেখি। ট্রান্সপোর্ট লেয়ার কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক কিছু জড়িত ট্রান্সপোর্ট লেয়ারের সাথে। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ইন্ড টু ইন্ড কানেকশনস, হ্যান্ডেলস ট্রান্সমিশন ইস্যুস, ট্রান্সপোর্টেশন ইস্যুস বিটুইন হোস্টস, ensures data transport reliability, establishes, maintains and terminates virtual circuits, provides reliability through fault detection and recovery, information flow control. অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট লেয়ার, আমরা ট্রান্সপোর্ট বলতে যেটা বোঝাই, আপনি যদি একটা কুরিয়ার সার্ভিসের কথা চিন্তা করেন বাংলাদেশের প্রসপেক্টে, সেটাকে এসএ পরিবহনের কথা যদি চিন্তা করি, এসএ পরিবহনের এই যে অফিসে যে প্রসেসিংগুলো হয়, আমরা কোনো একটা অফিসে টাকা জমা দিই, অথবা একটা আমি পার্সেল পাঠাবো এখান থেকে, সাপোজ রাজশাহীতে আমি একটা পার্সেল পাঠাবো ঢাকা থেকে, সেই ঢাকা থেকে আমি ঢাকার কোনো একটা অফিসে গিয়ে একটা প্যাকেট জমা দিব। এই যে প্যাকেটটা জমা দিচ্ছি, সেই প্যাকেটটা সে নিয়ে এখানে রাজশাহীতে সে পৌঁছে দিবে, রাজশাহীতে পৌঁছাবে। সো এই প্যাকেটটাকে টোটাল পাথ, এই যে কোন রুট দিয়ে যাবে, সে কি রাজশাহীতে যেতে হলে সে কি ট্রেনে যাবে, ট্রেনে পাঠাবে না বাসে পাঠাবে, বা বাসে পাঠাইলে অনেকগুলো রুট থাকতে পারে, ঢাকা থেকে আশুলিয়া হয়ে যাবে নাকি সাভার নবীনগর হয়ে যাবে, এই যে ডিসিশনটা, এই রুটে আশুলিয়া রোডে প্রচণ্ড জ্যাম বেঁধে গেছে, সে হয়তো বা উত্তরা হয়ে না গিয়ে এই গাবতলী থেকে সাভার হয়ে চলে যাবে। সো এই যে ডিসিশনগুলো, সেইগুলো অ্যাকচুয়ালি মূলত কোন রুটে যাবে
সেটা আমরা এখানে দেখে এসেছি যে রাউটার সেই রুট সিলেকশনটা করে হচ্ছে রাউটার বেস্ট পাথ সিলেক্টস বেস্ট পাথ টু ডেলিভার ডাটা। বাট এইখানে যাওয়ার পর আমরা কি যদি চিন্তা করি যে রাউটার ওখানে যাওয়ার পরে সে কোথায় যাবে, আচ্ছা ওকে